আজকে আমরা পড়ব তাপ সঞ্চালন, অর্থাৎ তাপ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে যে পদ্ধতিতে যায় তাকেই আমরা বলি তাপ সঞ্চালন। তো তোমরা তাপ সঞ্চালনের সঙ্গে পূর্বে কিছুটা পরিচিত। ক্লাস 8-এ তাপ সঞ্চালন কিছুটা পড়া হয়েছিল তোমাদের। তাপ সঞ্চালনের পদ্ধতি রয়েছে সাধারণত তিনটে: পরিবহন পদ্ধতি, পরিচলন পদ্ধতি এবং বিকিরণ পদ্ধতি। এর মধ্যে পরিবহন প্রণালীতে তাপ খুব ভালো পরিবাহিত হয় সাধারণত কঠিন পদার্থগুলির মধ্য দিয়ে। তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে পরিবহন প্রণালীতে তাপ পরিবহন সাধারণত অতটা হয় না। তরল বা গ্যাসে তোমরা জানো তাপ পরিবহন হয় প্রধানত পরিচলন পদ্ধতিতে। এক্ষেত্রে পরিচলন স্রোত সৃষ্টি হয়, যেটি তোমরা ক্লাস 10-এ ভৌতবিজ্ঞানেও পড়েছো। এছাড়াও আরেকটি প্রণালীতে তাপের পরিবহন হতে পারে, তাপের সঞ্চালন হতে পারে, সেটি হলো বিকিরণ প্রণালী। সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে এই বিকিরণ প্রণালীতে। বিকিরণ প্রণালীতে তাপ যখন আসে তখন তরঙ্গের আকারে আসে। তাহলে পরিবহন পদ্ধতিতে প্রধানত কি হয়, উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ সঞ্চালিত হয়, কিন্তু মাধ্যমের যে কণাগুলি তারা কিন্তু কোনো স্থান পরিবর্তন করে না, অর্থাৎ ফিক্সড থাকে যে যার পজিশানে নিজেরা। পরিচলন প্রণালীতে, যেটি প্রধানত তরল এবং গ্যাসে হয়, মাধ্যমের অণুগুলি নিজেরাই কিন্তু উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ নিয়ে যায়। এটি কেন হয় তোমরা জেনেছো, যত আমরা উষ্ণতা বাড়াই তরল বা গ্যাসের, তার ঘনত্ব তত কমতে থাকে। তাহলে তরল এবং গ্যাসের উষ্ণতা কোনো স্তরের যদি বেড়ে তার ঘনত্ব কমে যায়, সেটি হালকা হয়ে উপরে উঠে যায় এবং অভিকর্ষের টানে উপরের দিকের শীতল এবং ভারী অংশটি নিচে নেমে আসে। তাই পরিচলন প্রণালীতে এইভাবে তাপ সরবরাহ হয়, তাপ সঞ্চালিত হয়। তো মনে রাখতে হবে, পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্যে অভিকর্ষযুক্ত স্থান প্রয়োজন। যে স্থানে অভিকর্ষ নেই সেই স্থানে ঘনত্ব হ্রাস বৃদ্ধি হয়ে কোনো স্তরের হালকা বা ভারী হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই সেই সমস্ত স্থানে যেখানে অভিকর্ষ নেই, পরিচলন প্রণালীতে কিন্তু তাপ সঞ্চালন সেই সমস্ত স্থানে হবে না। আর একটি প্রণালী যেটি হচ্ছে বিকিরণ প্রণালী, এই প্রণালীতে কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয়ই না। আর যদি কোনো মধ্যিখানে যদি কোনো জড় পদার্থ থাকেও, তাহলেও জড় পদার্থকে কিন্তু বিকিরণ প্রণালী কোনোভাবে উত্তপ্ত করে না। এই প্রণালীতে আমরা জানি সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে। এই পরিবহন, পরিচলন, বিকিরণ, এই তিনটে পদ্ধতির পার্থক্য তোমরা বইয়েতে পেয়ে যাবে। এই পার্থক্যটা তোমরা বই থেকে একটু প্রস্তুত করে নেবে। আমরা আজকে পড়ব তাপের পরিবহন প্রণালী সম্পর্কে। এটি সম্পর্কেও প্রাথমিক ধারণা তোমাদের ক্লাস 10-এ ভৌতবিজ্ঞানে তোমরা পেয়েছো। তাপের পরিবহন প্রণালী প্রধানত ভালো হয় কঠিন পদার্থের মধ্য দিয়ে। যে পদার্থগুলির তাপ পরিবহন করার ক্ষমতা যত বেশি, তাদের আমরা বলবো তাপ পরিবাহিতা তত বেশি। অর্থাৎ পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতাকে আমরা এই টার্মটি দিয়ে মেজার করব, সেটি হলো তাপ পরিবাহিতা। তাহলে কি হয়, ধাতুগুলির আমরা জানি তাপ পরিবাহিতা বেশি এবং অধাতুগুলির সাধারণত তাপ পরিবাহিতা কম হয়। তাপের সুপরিবাহী আমরা কাদের বলবো? যে সমস্ত পদার্থ খুব সহজে তাপ পরিবহন করতে পারে তাদের বলবো আমরা তাপের সুপরিবাহী, যেমন লোহা, তামা ইত্যাদি। আর তাপের কুপরিবাহী বা অন্তরক বা অপরিবাহী কাদেরকে বলবো আমরা? যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে সহজে তাপ পরিবহন হতে পারে না তাদেরকে আমরা বলবো তাপের কুপরিবাহী, যেমন কাগজ, কাঠ ইত্যাদি। এখন তোমরা মনে রাখবে, এই সুপরিবাহী এবং কুপরিবাহী এই দুটোই ভাগ কিন্তু এই পরিবহন প্রণালীতে তাপ সঞ্চালনের ক্ষমতার উপর নির্ভর করে করা হয়েছে। এগুলি কিন্তু বিকিরণ বা পরিচলন প্রণালীর ক্ষেত্রে নয় এরকম। তাহলে তাপের সুপরিবাহী তাদেরকে বলবো যারা পরিবহন প্রণালীতে খুব সহজে তাপ নিয়ে যেতে পারবে। তাপের কুপরিবাহী তাদেরকে আমরা বলবো যে সমস্ত পদার্থ পরিবহন প্রণালীতে সহজে তাপ সঞ্চালন করতে পারবে না। এরপর চলো আমরা দেখি তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে। এ সম্পর্কেও তোমরা ক্লাস 10 থেকেই কিছুটা অবহিত। ধরো একটি কঠিন পদার্থের এটি একটি স্ল্যাব, যে স্ল্যাবটির বাম পার্শ্বের তলের উষ্ণতা θ2 এবং ডান পার্শ্বের তলের উষ্ণতা θ1, এবং ধরে নিলাম θ2 গ্রেটার দ্যান θ1। তাহলে কি হবে, আমরা জানি বেশি উষ্ণ পদার্থ থেকে কম উষ্ণ পদার্থে তাপ সঞ্চালিত হয়, তাই বাম দিক থেকে ডান দিকে কিছুটা তাপ সঞ্চালিত হবে। স্থিরাবস্থাতে ধরলাম এদের মধ্যে দিয়ে কিউ পরিমাণ তাপ সঞ্চালিত হচ্ছে।
স্ল্যাবটার থিকনেস অর্থাৎ স্ল্যাবটির বেধ বা যতটা মোটা সেটি হলো ডি পরিমাণ স্ল্যাবটি চওড়া, এবং স্ল্যাবটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এই পাশের দিকে, যেদিকে আমি মাউস কার্সার দেখাচ্ছি পাশের দিকের তলের ক্ষেত্রফল হলো এ উভয় পার্শ্বেরই, এবং ধরলাম টি সময় ধরে তাপ পরিবাহিত হয়েছে। সেক্ষেত্রে পরিবাহিত হওয়া তাপের মোট পরিমাণ কিউ সমান কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই ডি। এই সূত্রটি তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। এই সূত্রটি হলো এই অধ্যায়ের মেন সূত্র, এই অধ্যায়ের একদম মাদার ফর্মুলা হলো এটি। এই অধ্যায়ে আমরা যত কিছু পড়ব তা কিন্তু এই সূত্রটি থেকে বানানো হবে। সুতরাং এটি কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করে নেবে। কিউ সমান কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই ডি, যেখানে কিউ হলো পরিবাহিত হওয়া তাপ, কে পদার্থের উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, থিটা টু মাইনাস থিটা ওয়ান উষ্ণতার পার্থক্য, স্মল টি এখানে হচ্ছে টাইম বা সময়। এটি খেয়াল রাখবে কিন্তু এই অধ্যায়ে স্মল টি হলো সময়, কিন্তু আগের অধ্যায়ে স্মল টি ছিল কিন্তু উষ্ণতা বা উষ্ণতার পরিবর্তন। এটি খেয়াল রাখবে এই অধ্যায়ের ক্ষেত্রে। ডি হলো এই স্ল্যাবটির বেধ। এখানে কে বলা হবে তাপ পরিবাহিতাঙ্ক, এটি একটি সমানুপাতিক ধ্রুবক। এই তাপ পরিবাহিতাঙ্কের মান বিভিন্ন পদার্থের কিন্তু বিভিন্ন হয়, এটি কিন্তু পদার্থের একটি ভৌত ধর্ম। তাহলে দেখো এই ফর্মুলাটাকে যদি আমরা ভাঙি, তাহলে ফর্মুলাটাকে ভাঙলে আমরা চারটে পার্ট ফর্মুলাটির আমরা করতে পারবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিউ এবং এ সমানুপাতিক, কিউ এবং থিটা টু মাইনাস থিটা ওয়ানও সমানুপাতিক, কিউ এর সঙ্গে ডি দেখো ব্যস্তানুপাতিক, আবার কিউ এর সঙ্গে টি সমানুপাতিক, যেখানে টি হলো সময়। তাহলে এই ফর্মুলাটা আমরা পেলাম কি করে? এই যে মেন আমি বললাম মাদার ফর্মুলা, সেটা পেলাম আমরা এক্সপেরিমেন্ট করে। প্রথমে আমরা এই চারটে তথ্য পেয়েছিলাম যে কিউ এ এর সঙ্গে সমানুপাতিক, কিউ উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, কিউ বেধের সঙ্গে ব্যস্তানুপাতিক এবং কিউ সময়ের সঙ্গে সমানুপাতিক। এই চারটে রিলেশানকে যদি আমরা যৌগিক ভেদের সূত্রানুসারে মিশিয়ে দিই তাহলে কি পেতাম? কিউ সমানুপাতিক এই চারটি ডান পক্ষের গুণফল, অর্থাৎ কিউ সমানুপাতিক এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই ডি। সমানুপাতিক চিহ্ন তুলে যদি সমান চিহ্ন আমরা বসাই, একটি সমানুপাতিক ধ্রুবক আসে, এই ধ্রুবকটি হলো তাপ পরিবাহিতাঙ্ক কে। তাহলে এই সূত্রটি কিন্তু আমরা পেয়েছিলাম, এইভাবে পেয়েছিলাম। এই চারটি রিলেশান পেয়েছিলাম আমরা এক্সপেরিমেন্ট থেকে, তাদেরকে মিশিয়ে ম্যাথামেটিক্যালি আমরা এই ফর্মুলাটা পেয়েছিলাম। এই সূত্রটি তোমরা কিন্তু মুখস্থ করে নেবে ভালো করে। তাহলে এবার আমরা দেখে নিই কে এর সংজ্ঞা আমরা কিভাবে দেব। আমরা জানি মেন মাদার ফর্মুলাটি থেকেই সেই অধ্যায়ের সমস্ত সংজ্ঞা, একক, মাত্রা তৈরি হয়। দেখো কিউ এর এটি রিলেশান ছিল, এখান থেকে কে আমরা বের করে নিলাম। কে হয় কি, কিউ আর ডি কোনাকুনি গুণ হবে, কে এর পাশে যেগুলি ছিল সেগুলো নিচে নেমে আসবে। তাহলে কে সমান হবে কিউ ডি বাই এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি। এবার আমরা কে এর সংজ্ঞা কীভাবে বানাবো? তোমরা জানো সংজ্ঞা বানানোর প্রসেস তোমরা শিখে গেছো এতদিনে। ডান পক্ষে একটি রাশিকে রেখে বাকি রাশিগুলিকে আমরা ওয়ান ধরি সংজ্ঞা বানানোর সময়। তাহলে আমরা ধরলাম যদি ডি সমান ওয়ান হয়, এ সমান ওয়ান হয়, থিটা টু মাইনাস থিটা সমান ওয়ান হয় এবং টি সমান ওয়ান হয়, তাহলে কিউ এর যেটা ভ্যালু হয় সেটাই কে। তাহলে ডি সমান ওয়ান, এ সমান ওয়ান, থিটা টু মাইনাস থিটা ওয়ান সমান ওয়ান এবং টি সমান ওয়ান হলে কিউ এর মানটাকেই বলা হয় কে। ভাষায় আমরা কি বলবো? ভাষায় আমরা বলবো কোনো পদার্থের একক বেধ এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি পাতের দুটি বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যদি একক হয়, তাহলে স্থির অবস্থায় পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হয়, এই যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকেই ওই পদার্থের উপাদানের আমরা তাপ পরিবাহিতাঙ্ক বলবো। এইভাবে সংজ্ঞাটি বানানো হলো। এবার দেখে নিই আমরা কে এর একক কী হবে। দেখো কে এর যে মেন ফর্মুলা ছিল, কিউ তাপ পরিবাহিত তাপের যে মেন ফর্মুলা ছিল সেখান থেকে কে এর মান আমরা বের করে নিলাম, উপরেও আমরা দেখো করেছি। তাহলে কে সমান কি কিউ ডি বাই এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি। তাহলে সিজিএস পদ্ধতিতে কী হবে? কিউ তাপ, তার একক হলো ক্যালোরি, ডি একটি দৈর্ঘ্য, তার একক সেমি, এ একটি ক্ষেত্রফল, তার একক সিজিএস এ সেমি স্কোয়ার, থিটা টু মাইনাস থিটা ওয়ান উষ্ণতা, তার একক সিজিএস এ ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেলসিয়াস, টি সময়, তার একক সিজিএস এ সেকেন্ড। তাহলে দেখো এদেরকে ক্যালকুলেশন করে সেমি, এখানে একটা সেমি কাটবে, হয়ে যাবে ক্যালোরি পার সেমি পার ডিগ্রি সেলসিয়াস পার সেকেন্ড। এইভাবে আমরা সিজিএস একক পেলাম। এসআই একক আমরা কিভাবে পাবো? কিউ তাপ, তার এসআই একক জুল, ডি দৈর্ঘ্য, তার এসআই একক মিটার, এ ক্ষেত্রফল, তার এসআই একক মিটার স্কোয়ার, আর উষ্ণতার পার্থক্য, তার এসআই একক কেলভিন, সময়, তার এসআই একক হচ্ছে সেকেন্ড।
এখানে মিটারের সঙ্গে একটা মিটার কাটবে। আবার আমরা জানি জুল পার সেকেন্ড হলো ক্ষমতার একক ওয়াট। দেখো ডব্লিউ লিখেছি ওয়াট, জুল পার সেকেন্ডটা এখানে ওয়াট হয়ে গেছে। তাহলে এককটি হলো কি তাপ পরিবাহিতাঙ্কের এসআইএ ওয়াট পার মিটার পার কেলভিন। এইভাবে আমরা একক পাই। কে এর মাত্রা কি পাবো? দেখো এই সূত্রটি থেকেই আমরা কে এর মাত্রা পাবো। কে এর মাত্রা সমান হবে কিউ এর মাত্রা ইন্টু ডি এর মাত্রা বাই এ এর মাত্রা ইন্টু উষ্ণতার মাত্রা ইন্টু সময়ের মাত্রা। এখন কিউ তাপ, তাপ একটি শক্তি। দেখো সাইডে বের করে দেখিয়ে দিয়েছি তাপের মাত্রা তোমরা কিভাবে বের করবে। আমরা জানি শক্তি এবং কার্য পরস্পর তুল্য হয়, তাহলে কিউ এর যে মাত্রা হবে কৃতকার্য ডব্লুর মাত্রা তাই হবে। আবার ডব্লু সমান নিউটনের সূত্র থেকে আমরা জানি এফ ইন্টু ডি, নিউটনের সূত্র না, কৃতকার্যের সংজ্ঞা থেকে আমরা জানি কৃতকার্য সমান প্রযুক্ত বল ইন্টু সরণ। প্রযুক্ত বল আবার আমরা নিউটনের সূত্র থেকে বের করতে পারি, প্রযুক্ত বল সমান এফ এস হয়, অর্থাৎ এম এল টি টু দি পাওয়ার, প্রযুক্ত বল সমান এফ এ এম এ হয়, সেখান থেকে এম এল টি টু দি পাওয়ার -2, এফ এর মাত্রা, ডি এর মাত্রা এল। তাহলে দেখো কিউ এর মাত্রা পেলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, সেটি এখানে বসিয়ে দিলাম কিউ এর মাত্রায়। ডি এর মাত্রা হলো এল, এ ক্ষেত্রফল, তার মাত্রা এল স্কোয়ার। θ2 - θ1 হচ্ছে উষ্ণতা, এসআই পদ্ধতিতে এটি একটি মৌলিক রাশি, এর মাত্রা হলো ক্যাপিটাল থিটা। টি হলো সময়, তার মাত্রা হলো টি। দেখো একে যদি আমরা সিম্পলিফাই করি আমরা এটি পাবো এম এল টি টু দি পাওয়ার -3 θ টু দি পাওয়ার -1। আরেকটি বিষয় তোমরা মনে রাখবে, আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক হবে অসীম এবং আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতাঙ্ক হবে 0, কিন্তু বাস্তবে মনে রাখবে এরকম কোনো পদার্থের অস্তিত্ব নেই। এরপর চলো আমরা বুঝে নিই তাপ রোধ এবং তাপ রোধাঙ্ক বলতে আমরা কি বুঝি। এগুলিও কিন্তু তোমরা কিছুটা ক্লাস 10-এতে পড়েছিলে। দেখো তাপের পরিবহনকে যখন আমরা তাপ রোধ বা তাপ রোধাঙ্ক নির্ণয় করি তখন আমরা তাপ প্রবাহকে আধানের প্রবাহ বা তড়িৎ প্রবাহের সঙ্গে আমরা কম্পেয়ার করি, তুলনা করে এখানে কিছু রাশিকে আমরা তড়িৎ প্রবাহের রোধের মতো ধরি আর কিছু রাশিকে তড়িৎ প্রবাহের রোধাঙ্কের মতো আমরা ধরি। আগে চলো আমরা দেখে নিই তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা কেমন সূত্রগুলো পেয়েছিলাম। দেখো তড়িৎ প্রবাহের ক্ষেত্রে এই সূত্রগুলি তোমরা ক্লাস 10-এ পেয়েছিলে। এখানে উচ্চ মাধ্যমিক বিজ্ঞানে পদার্থবিদ্যায় তড়িৎ প্রবাহ অধ্যায়টি 12-এ রয়েছে, ফলে এগুলি কিন্তু তোমরা তোমাদের বইতে পাবে না। তড়িৎ প্রবাহ সমান আমরা জানতাম যে আধানের প্রবাহ, কিছু আধান যদি কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাহলে আমরা বলি যে তড়িৎ পরিবহন হচ্ছে। আমরা জানি তড়িৎ পরিবহনের দিক হয় ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে, তোমরা এগুলো পড়ে এসেছিলে। সেখানে তড়িৎ প্রবাহ মাত্রা আই এর সংজ্ঞা এই সূত্রের সাহায্যে নির্ধারণ করা হয়েছিল, আই সমান কিউ বাই টি, যেখানে কিউ হচ্ছে আধান আর টি হলো আধান প্রবাহের সময়। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আই, সেটিকে আমরা লিখতাম কিউ বাই টি। আবার ওহমের সূত্র থেকে আমরা পড়েছিলাম যে বিভব পার্থক্য V2 - V1 সেটি সমান হয় আই আর, আই সমান তো কিউ বাই টি, সেই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাবো কিউ বাই টি সমান V2 - V1 বাই আর। কিউ বাই টি কি? কিউ হলো আধান, টি হচ্ছে আধানের প্রবাহের সময়, অর্থাৎ কিউ বাই টি হলো আধান প্রবাহের হার বা তড়িৎ প্রবাহ মাত্রা। V2 - V1 বিভব পার্থক্য, আর পরিবাহীর রোধ। এখন দেখো তাপ প্রবাহের ক্ষেত্রে কি প্রবাহিত হচ্ছিল? তাপ প্রবাহিত হচ্ছিল। এখানে প্রবাহিত হচ্ছিল তড়িতের ক্ষেত্রে আধান, এদিকে প্রবাহিত হচ্ছিল তাপ। তাহলে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কিউ বাই টি অর্থাৎ আধান প্রবাহের হার, এই রাশিটি আমরা যেমন পেয়েছিলাম তেমন আজকে শেখা এই সূত্রটি থেকে আমরা তাপ প্রবাহের হারও বের করতে পারি। তাহলে কিউ সমান কে এ θ2 - θ1 ইন্টু টি বাই টি। এই সূত্র থেকে দেখো কিউ বাই টি তাপ প্রবাহের হার আমরা বের করে নিলাম, আর আমরা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে পেয়েছিলাম আধান প্রবাহের হার। তাপ প্রবাহের হার কি হলো? θ2 - θ1 বাই ডি বাই কে বাই এ। এখন একে ডান পক্ষকে আমরা এইভাবে সাজালাম কেন? দেখো ডান পক্ষকে আমরা তড়িৎ প্রবাহের ওহমের সূত্রে যেমন ডান পক্ষ পেয়েছিলাম সেরকম করে সাজিয়েছি। দেখো এখানে ডান পক্ষে ছিল V2 - V1, তাই এখানে ডান পক্ষে শুধুমাত্র θ2 - θ1কে ওপরে রাখলাম, আর θ2 - θ1-এর গায়ে যা কিছু ছিল, দেখো টি তো বাঁদিকে নেমে গিয়েছিল, গায়ে ছিল কে বাই এ, তাকে আমরা নিচে নামিয়ে দিলাম, মানে হরে নামিয়ে দিলাম। হরে যদি নামাই তাহলে কে বাই এ কি? ডি এর নিচে আসবে, তাই এখানে হরটি হয়ে গেল ডি বাই কে। এবার তোমরা দেখো যদি আমরা তুলনা করি এই দুটো রাশিকে, এখানে 1 নম্বর সূত্র যেটা পেয়েছিলাম কিউ বাই টি সমান V2 - V1 বাই আর তড়িৎ প্রবাহের ক্ষেত্রে, আর তাপ প্রবাহের ক্ষেত্রে পেলাম এই সূত্রটি কিউ বাই টি সমান θ2 - θ1 বাই ডি বাই কে। দেখো এখানে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে ডান পক্ষে হরটি রয়েছে আর, তাহলে এখানে ডান পক্ষে যে হরটি রয়েছে তাকেও আমরা রোধ হিসাবে ধরতে পারি।
এখানে আর হলো তড়িৎ প্রবাহের ক্ষেত্রে রোধ, তাহলে এখানে এই যে রাশিটি ডি বাই কে, এটিকে আমরা ধরতে পারি যে তাপ প্রবাহের ক্ষেত্রেটি রোধের মতো কাজ করছে, তাই ডি বাই কে এই রাশিটিকে বলা হবে তাপীয় রোধ বা পরিবাহীর তাপ রোধ। আরেকটি জিনিস আমরা খেয়াল করছি, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে উষ্ণতার পার্থক্য V2 - V1 তার যে রোল বা ভূমিকা, তড়িৎ তাপ প্রবাহের ক্ষেত্রে θ2 - θ1 বা উষ্ণতার পার্থক্য সেই ভূমিকা নেয়। অর্থাৎ এখানে বিভব পার্থক্য হলে তড়িৎ চলাচল শুরু হয়, এখানে উষ্ণতার পার্থক্য হলে তাপের পরিবহন শুরু হয়। আবার দেখো তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আরেকটি রাশি আমরা ফর্মুলা পেয়েছিলাম, R = ρ × L/A, যেখানে রো ছিল পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। সেটিকে যদি আমরা এই সূত্রে বসিয়ে দিতাম, এই ওহমের সূত্রের এই ফর্মটিতে, তাহলে পেতাম Q/T = V2 - V1, আর এর জায়গায় লিখেছিলাম ρ × L/A, যেখানে রো ছিল পরিবাহীর রোধাঙ্ক। রোধাঙ্কের সংজ্ঞাও তোমরা ক্লাস 10-এ পড়েছিলে, খুব ইম্পর্টেন্ট ছিল সেটি। তো এই রাশিটির সঙ্গে যদি আমরা এখানে দেখো Q/T = D, নিচে পেয়েছিলাম D/K, দেখো এর মতো করে সাজালাম। এখানে ছিল L/A এর সঙ্গে রো এর গুণ, এখানে D/A এর সঙ্গে 1/K কে আমরা গুণ করতে পারি। তাহলে এখানে যদি এই 2 নম্বর সূত্র, যেটি তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম, আর এখানে 4 নম্বর সূত্র, যেটা তাপ পরিবহনের ক্ষেত্রে আমরা পেলাম, তাদেরকে যদি আমরা কম্পেয়ার করি, দেখতে পাচ্ছি দেখো তড়িৎ প্রবাহের ক্ষেত্রে রো রাশিটি যে ভূমিকা নেয়, রোধাঙ্ক যে ভূমিকা নেয়, তাপ প্রবাহের ক্ষেত্রে 1/K এই রাশিটি সেই ভূমিকা নেয়, তাই 1/K কে আমরা বলতে পারি তাপীয় রোধাঙ্ক। এইভাবে আমরা কিন্তু দেখো এখানে সমস্ত আমি লিখে দিয়েছি, 1 এবং 2 কম্পেয়ার করে কী পাচ্ছি, এবং 1 এবং 3 ফর্মুলা কম্পেয়ার করে কী পাচ্ছি, এবং 2 এবং 4 এই সমীকরণ কম্পেয়ার করে আমরা কী পাচ্ছি, ইকুয়েশন কম্পেয়ার করে। তো এইভাবে তড়িৎ প্রবাহ এবং তাপ প্রবাহের তুলনা করে আমরা কিন্তু এই রাশিগুলি পাই, তাপরোধ এবং তাপরোধাঙ্ক। এরপর আজকে আর অল্প কিছু জিনিস আমরা দেখে নেব, সেটি হলো স্থির পূর্ব অবস্থা এবং স্থিরাবস্থা। দেখো কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন তাপের পরিবহন ঘটে, তখন দেখো এটি একটি দণ্ড, এর ছবি আমি আঁকলাম এখানে। বাঁ দিকটি একটি তাপ উৎসে রয়েছে, তাহলে তাপ উৎস থেকে তাপ ক্রমশ, জানো বুঝতেই পারছো তোমরা, ডান দিকে পরিবাহিত হবে তাপ। এখন এই দণ্ডটিকে আমরা কয়েকটি এরকম স্ল্যাবে বিভক্ত বলে ধরে নিতে পারি, কয়েকটি তির্যক এরকম স্তরে বিভক্ত বলে ধরে নিতে পারি। ধরো 3টি স্তরের ছবি আমি এঁকেছি, A, B এবং C। এক্ষেত্রে কি হয়, ধরো এই B স্ল্যাবটি বাম দিকের A স্ল্যাব থেকে কিউ তাপ পেল, তাহলে এই B স্তরে যে কিউ তাপ এলো সেটি 3টে ভাগে ডিস্ট্রিবিউট হয়ে যায়, যে আমরা লিখেছি Q = Q1 + Q2 + Q3। B স্তরে প্রাপ্ত তাপের একটা অংশ Q1 স্তর দ্বারা শোষিত হয়, এবং Q = mst বা H = mst যে সূত্র শিখেছিলে তোমরা, সেই সূত্রের সাহায্যে আমরা ক্যালকুলেশন করতে পারি স্তরের উষ্ণতা কত বৃদ্ধি পায়। তাহলে B স্তরটি তার বাম পক্ষের A স্তর থেকে যে তাপ পাবে তার কিছুটা অংশ সে শোষণ করে নেবে, তার ফলে তার উষ্ণতা বৃদ্ধি পাবে। আরেকটি অংশ দেখো এখানে লিখলাম QT, সে কি করবে, বিকিরণ প্রণালীতে পরিবেশে ছেড়ে দেবে, তাহলে কিছু পরিমাণ তাপ সে বিকিরণ প্রণালীতে পরিবেশে ছড়িয়ে দেবে, আর বাকি তাপটা সে তার পাশের স্তরকে দিয়ে দেবে। দেখো এখানে C স্তরকে দিয়ে দিয়েছে, পরবর্তী স্তরে সঞ্চালিত হয়। তাহলে আমরা দেখছি একটি স্ল্যাব পাশের স্ল্যাব থেকে যে তাপ পায় তার কিছুটা অংশ সে নিজে শোষণ করে নেয়, কিছুটা অংশ বাইরে বিকিরণ করে, এবং কিছুটা অংশ পাশের স্তরকে দেয়। এই ঘটনা চলতে থাকে। যতক্ষণ এই ঘটনা চলতে থাকে ততক্ষণ ক্রমশ প্রতিটি স্তরের উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে আস্তে আস্তে। তাহলে যদি আমরা দেখি A, B এবং C স্তরের উষ্ণতা θA, θB, θC, তাহলে আমরা বুঝতেই পারছি θA > θB > θC হবে, বাম পক্ষের স্তরগুলোর উষ্ণতা বেশি হবে, এবং যত সময় বাড়তে থাকবে তত θA, θB, θC এই স্তরগুলোর এই উষ্ণতাগুলোও ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। এই অবস্থাকে বলবো আমরা স্থিরাবস্থা। কিন্তু এরকম কি সবসময় চলবে, সেটি হচ্ছে না, এরকম কিন্তু সবসময় এর উষ্ণতা বাড়তে থাকবে না। কিছুক্ষণ পরে কি হবে, বিভিন্ন স্তরগুলির উষ্ণতা একটি স্থির মানে পৌঁছাবে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন স্তরগুলির উষ্ণতা আর বাড়বে না। এখনও কিন্তু A স্তরের উষ্ণতা বেশি, C স্তরের উষ্ণতা কম থাকবে, কিন্তু স্তরগুলোর উষ্ণতা সময়ের সঙ্গে সঙ্গে আর বৃদ্ধি পাবে না। সেই অবস্থাকে আমরা বলবো কিন্তু স্থিরাবস্থা। এখন তোমরা বুঝতেই পারছো স্তরগুলোর উষ্ণতা এখানে কেন বৃদ্ধি পাচ্ছিল, কারণ পাশের স্তর থেকে প্রাপ্ত তাপের কিছু অংশ শোষিত হচ্ছিল বলে। এক্ষেত্রে কিন্তু প্রতিটা স্তর আর তাপ শোষণ করবে না, ফলে স্তরগুলোর উষ্ণতার বৃদ্ধি পাবে না। এই অবস্থাকে আমরা বলবো স্থিরাবস্থা। তাহলে তোমরা মনে রাখবে, স্থিরাবস্থায় কোনো স্তর
ধরো এই বিস্তরটি পাশের স্তর থেকে যে তাপ নেবে সেই তাপের কোনো অংশ সে শোষণ করবে না, তাহলে কি করবে, সে কিছুটা তাপ বিকিরণ করবে, বাকি তাপটা পাশের স্তরকে পরিবাহিত করে দেবে। এবার দেখো তোমরা, কোনো স্তরের উষ্ণতা কত হবে তা দুটো জিনিসের ওপর নির্ভর করে। এই তাপ ব্যাপনতা বিষয়টি আমরা এখান থেকে বুঝতে পারবো। স্থির পূর্ব অবস্থায় এই স্তরটি যে উষ্ণতা বৃদ্ধি পাবে তার কারণ হচ্ছে সে পাশের স্তর থেকে তাপ পাচ্ছে, সেজন্যই তার উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এখন পাশের স্তর থেকে সে কতটা তাপ পাবে তা কিন্তু তাপ পরিবাহিতাঙ্কের উপর নির্ভর করে। এই উপাদানটির তাপ পরিবাহিতাঙ্ক যত বেশি হবে, স্তরটি স্তর থেকে তত সহজে তত বেশি তাপ পাবে, ফলে এর উষ্ণতা তত বৃদ্ধি পাবে। সুতরাং বুঝতে পারছো, এই স্তরের উষ্ণতা বৃদ্ধির হার নির্ভর করবে এই দণ্ডটির উপাদানের পরিবাহিতাঙ্কের ওপর, তাপ পরিবাহিতাঙ্কের ওপর। তাপ পরিবাহিতাঙ্ক বেশি হলে স্তর খুব সহজে বেশি তাপ পাবে এবং এর উষ্ণতা খুব সহজে বৃদ্ধি পাবে। তাই স্থির পূর্ব অবস্থায় কোনো দণ্ডের উষ্ণতা বৃদ্ধির হার দণ্ডের উপাদানের তাপ পরিবাহিতাঙ্কের সমানুপাতিক হয়। আবার স্তরের উষ্ণতা কোন ফর্মুলা দিয়ে বাড়বে? তোমরা জানো H সমান mst, এই ফর্মুলা দিয়ে উষ্ণতা বৃদ্ধি পাবে। সেই ফর্মুলা থেকে তোমরা দেখেছিলে যে কোনো পদার্থের উষ্ণতা বৃদ্ধি তার আপেক্ষিক তাপের ব্যস্তানুপাতিক হয়। তাই স্তরের উষ্ণতা বৃদ্ধি এই উপাদানটির আপেক্ষিক তাপের সঙ্গেও ব্যস্তানুপাতিক হবে। সুতরাং আমরা এক্সপেরিমেন্ট করে পেয়েছি এবং এটি প্রমাণ করা যায় যে স্থির পূর্ব অবস্থায় কোনো স্তরের উষ্ণতা বৃদ্ধির হার K/ρs এই অনুপাতের ওপর নির্ভর করে, যেখানে K হলো ওই পদার্থের উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক, কারণ তাপ পরিবাহিতাঙ্ক যত বেশি হবে সে তত বেশি তাপ পাবে, তত তাড়াতাড়ি সে উষ্ণ হবে। S পদার্থের উপাদানের আপেক্ষিক তাপ যত বেশি হবে, যত কম হবে তত উষ্ণতা বৃদ্ধি দ্রুত হবে। এবং রো হচ্ছে পদার্থের উপাদানের ঘনত্ব। এই K/ρs এই রাশিটির ওপর কোনো স্তরের উষ্ণতা বৃদ্ধির হার নির্ভর করে। এই K/ρs রাশিটিকে আমরা নাম দিয়েছি তাপ ব্যাপনতা। এটির সংজ্ঞাও কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের বোর্ড এক্সামের জন্য এটি কিন্তু তোমরা রেডি করবে। এখন এর সংজ্ঞা আমরা কীভাবে দেবো? দেখো, তাপ ব্যাপনতাকে আমরা H অক্ষর দ্বারা লিখি। H সমান হচ্ছে K/ρs, যেখানে K হলো তাপ পরিবাহিতাঙ্ক, ρs কি তোমরা জানো, ms হলো পদার্থের তাপগ্রাহিতা, রো কি, রো হলো পদার্থের একক আয়তনের ভর, তাহলে রোএসকে আমরা বলতে পারি পদার্থের একক আয়তনের তাপগ্রাহিতা। তাই H সমান আমরা বলতে পারি তাপ পরিবাহিতাঙ্ক এবং একক আয়তনের তাপগ্রাহিতার অনুপাত, অর্থাৎ কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক এবং একক আয়তনের তাপগ্রাহিতার অনুপাতকে ওই পদার্থের তাপ ব্যাপনতা বলা হয়। আজকে এই পর্যন্তই আমরা শিখলাম। এরপর তোমরা তোমাদের টেক্সট বইতে দেখতে পাবে তাপ পরিবাহিতার সম্পর্কে অনেক ব্যবহারিক প্রয়োগ বইয়েতে রয়েছে, সেগুলি তোমরা পড়বে। অনেক প্রয়োগ বইয়েতে পাবে, যদি 2-3টে লেখকের বই তোমরা ফলো করো প্রচুর পরিমাণে উদাহরণ তোমরা পাবে। যে কেটলির হাতলে বেত জড়ানো থাকে কেন, বা বরফ কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখলে সহজে গলে যায় না কেন, খড়ের চালযুক্ত ঘর গ্রীষ্মকালে ঠান্ডা শীতকালে গরম থাকে কেন, শীতকালে সিমেন্টের মেঝেতে খালি পায়ে হাঁটলে ঠান্ডা লাগে কেন, বা গরমকালে আমরা উলের তৈরি পোশাক পরি কেন। এই ধরনের প্রচুর কোশ্চেন বইয়েতে কিন্তু তোমরা পাবে, সেগুলিকে পড়ে কিন্তু তোমরা একটু বুঝে রাখবে। এবং আজ যে পর্যন্ত পড়ালাম এই পর্যন্ত পড়াটা তোমরা প্রস্তুত রাখো। পরের দিন আমরা যুগ্মপাত আমরা পড়ব। এই পর্যন্তই তাহলে আজকে থাকুক, টাটা।